পদত্যাগ করলেন প্রধান বিচারপতি। ভারপ্রাপ্ত হিসেবে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলছে আইন মন্ত্রণালয়। আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, রংপুরে ডক্টর ইউনূস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করার প্রত্যয়। মন্থর অর্থনীতি গতিশীল করাই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। গণ আন্দোলন দমনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আশ্বাস। এবং সংখ্যালঘু নির্যাতনে বিএনপি জড়িত নয় বললেন ফখরুল। অনুপ্রবেশকারীদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ইস্তফা দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে আসার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতিও পদত্যাগ করেছেন। এরা হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশিফা হোসেন। এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য আমি আরো জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি। এদিকে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রবিবার সকাল 9টার মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি। দাবি আমলে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন হাসনাত আব্দুল্লাহ। কর্মসূচি কি ধরনের হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করার প্রত্যয় জানান ডক্টর ইউনূস। রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাইদের কবর জিয়ারত শেষে সরকার প্রধান এসব কথা বলেন। শফিউল আলম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। কোটা বিরোধী আন্দোলনে অকাতরে জীবন বিলিয়ে দেয়া এক যোদ্ধার নাম আবু সাইদ সারা দেশের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা আর সংগ্রামের প্রতিচ্ছবি। এরপর থেকেই আবু সাইদ মানে এক বাংলাদেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সন্তান। তাই তো শনিবার বেলা 11টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে ছুটে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে পৌঁছে তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর কথা বলেন আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে, জানান গভীর সমবেদনা। ডক্টর ইউনূস বলেন, আবু সাইদ এখন ঘরে ঘরে। আবু সাইদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সন্তান। জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। এরপর ঘটনাস্থল দেখতে তিনি যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে মতবিনিময় সভায় কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কেবল তরুণদের। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে হবে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে সবার প্রতি অনুরোধ জানান এই নোবেলজয়ী। চমকে দিয়েছে সবাই। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায়, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো আবু সাইদ, আমি তো আবু সাইদ, মারও কত মারতে পারবো। সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে।
তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, তোমরা করছো। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং এটা তোমরাই পারবা। এর আগে সকাল 10:42 সেনাবাহিনীর হেলিকপ্টারে ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুরের পীরগঞ্জের মেরিন একাডেমিতে পৌঁছান। এরপর তিনি শহীদ আবু সাঈদের বাড়ি উপজেলার জাফরপাড়া গ্রামে যান। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইউনূসের অভিজ্ঞতা অন্তর্বর্তী সরকারকে সততার সঙ্গে পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। দেশের অর্থনীতি বন্ধর হয়ে পড়েছে, একে দ্রুত গতিশীল করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। প্রথম দিন দপ্তরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ব্যাংক ব্যবস্থা, মূল্যস্ফীতি সহ অর্থনীতিতে অনেক সমস্যা রয়েছে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গেল 15 বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের নিপীড়নের জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছে। নাসির উদ্দিন জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার দপ্তর বন্টন এবং পরদিন সচিবালয়ে নিজ নিজ দপ্তরে আসেন একাধিক উপদেষ্টা। সাংবাদিকদের সঙ্গে আলাপে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, একেবারে লাইনচ্যুত না হলেও দেশের অর্থনীতি মন্থর, একে সচল করতে হবে। মন্থর হতে পারে কোনো কারণে, আমাদের বিজনেস মন্থর হয়, কিন্তু এটা থমকে গেলে কিন্তু এটা স্টার্ট করা গাড়ির মতো, এবার বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে, বা এনার্জি লাগে, ব্যাটারির উপর চাপ পড়ে। অর্থাৎ আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরও সচল করতে পারি। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আনার উদ্যোগ সহ মূল্যস্ফীতি এবং ব্যাংকিং খাতের সমস্যা নিয়েও কথা বলেন তিনি। ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। মূল্যস্ফীতি এটা সেটা আছে, এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। পদত্যাগ দিয়েছেন সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না, আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটু সেন্সিটিভ। অর্থ পাচার প্রসঙ্গে সালেহ উদ্দিন আহমেদ বলেন, সঠিক তথ্য প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, প্রধান বিচারপতি ছাত্রলীগের অভিনন্দন ও পূর্বের ডিবি প্রধানের কাছ থেকে উপহার নিয়েছেন, যা ঠিক নয়। পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। এদিকে গণ আন্দোলন দমনে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার জড়িতদের দ্রুত বিচার এবং যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ সহ বেশ কিছু সিদ্ধান্ত নেয় আইন দপ্তর। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে জাতিসংঘের কাছে গণহত্যার বিচার চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে নিরপেক্ষ সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের সঙ্গে বিএনপি কোনোভাবেই জড়িত নয় বলেও জানান বিএনপি মহাসচিব। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে
যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আপনারা দায়িত্বশীল সংবাদকর্মী, আপনারা সবসময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আপনাদের ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুষ্কৃতিকারীরা নব্য বিএনপি সাজার চেষ্টা করছে। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এ সময় অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান তিনি। আর কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় নৈরাজ্য ও সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনের ঢাকা 16 আসনের জনগণের সঙ্গে মত বিনিময় করেছেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কারা নির্যাতিত নেতা আমিনুল হক। এ সময় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ দলটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় কৃষক দল সভাপতি আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, তারা নৈরাজ্য করছে, কোথাও কোথাও সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এখন থেকে বাংলাদেশের কোথাও, এই মিরপুর সহ বাংলাদেশের কোথাও আমরা কোনো সন্ত্রাস বরদাস্ত করব না। সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, এসব বিষয়ে নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে। ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গাতে আমরা কিছু দুষ্কৃতিকারী, কিছু আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছে, এই বিষয়গুলি থেকে আপনারা সকলে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কোনো আওয়ামী লীগের স্থান কোনো বিএনপির কোথাও যাতে তারা যোগদান করতে না পারে। তারা দখলদারি করেছে, তারা জুলুম করেছে, তারা নির্যাতন করেছে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশে এখন থেকে কোথাও কোনো চাঁদাবাজি চলবে না। বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, এই সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য, এবং আমরা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে কমছে রূপালী ইলিশের দাম। সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে অন্যান্য মাছের দামও। এদিকে সপ্তাহ ব্যবধানে অনেক সবজির দাম কমলেও লাগামহীন আলুর বাজার। আর এই অতিরিক্ত মূল্যের পুরোটাই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে। এক্ষেত্রে সংকট সমাধানে কোল্ড স্টোরেজ বাড়াতে হবে বলছেন কৃষি গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশের মোট মাছ উৎপাদনের 12% আসে ইলিশ থেকে, যার মূল্য প্রায় ৮,১২৫ কোটি টাকা। জিডিপিতে ইলিশ মাছের অবদান 15% এবং বিশ্বের মোট ইলিশ উৎপাদনের 75% আহরিত হয় বাংলাদেশ থেকেই। ইলিশের ভরা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর, আর বাজারে সরবরাহ বাড়তে থাকায় কমছে দামও। ইলিশ মাছের দামটা মনে হয় প্রায় 200 টাকা করে কেজিতে কম। 1 কেজি 200 গ্রাম এটা ধরেন 1500, আর 1 কেজির নিচের গুলো ধরেন 1300, 1280, প্রায় 200-300 কমছে কেজিতে। বর্তমানে কমেছে অনেক সবজির দাম। পেঁপে কেজি প্রতি বিক্রি হচ্ছে 30 টাকায়, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা 40 থেকে 50 টাকায়, বেগুন 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন, চাঁদাবাজি না থাকায় কিছুদিনের মধ্যে আরো স্থিতিশীল হবে বাজার। এখন যেভাবে চলতে আছে, সত্যি এখন কোথাও কোনো কিছু দিতে হইতেছে না, তাইলে কিছুদিন সময় লাগবে, তারপর আস্তে আস্তে সবকিছু কমে যাবে। ভেন্ডি কিনছিলাম আপনার 60 টাকা, আজকে কিনছি 50 টাকা। পেঁপে কালকে কিনছিলাম আপনার 25 টাকা, আজকে কিনছি 20 টাকা। সবজি সবটাই 10-20 টাকা কম আছে। 2023-24 অর্থ বছরে দেশে আলু উৎপাদন হয়েছে 1,10 লাখ টনের কাছাকাছি, যা চাহিদার চেয়ে অন্তত 30 লাখ টন বেশি। আর এসব আলু উৎপাদনে কেজি প্রতি খরচ পড়েছে 10 টাকা 51 পয়সা।
কিন্তু পরবর্তীতে সেই 10.5 টাকার আলুই যখন বাজারে বিক্রি হয় 60 টাকা কেজি দরে, তখনই যেন আক্ষেপের শেষ থাকে না কৃষকের। আলুর বাজার আমরা যে বিক্রি করি 1 গুণে, তার 3 গুণ এখন বাজারে আমরাকে কিনা খাওয়া লাগে। সবাই গৃহস্থরা আলু নামায়, এখন কিনা মানুষ থাকে না। বড় বড় মহাজনেরা আলু কিনে স্টোরও ভাড়া আটকা দেয়। গৃহস্থ কথা কিনি, ব্যাপারীরা আরো তো আলু আটকে রাখে, বুঝছেন, মানে 20 টাকার আলু 60 টাকা বেচারা। উৎপাদনের পর 15% নষ্ট হলেও দেশে উদ্বৃত্ত আলু থাকে। আলু যে কম আছে এই জন্য দাম বেড়ে গেছে তা না, কিন্তু এটা জাস্ট সিন্ডিকেট করে এই দামটা বাড়াচ্ছে আর কি। 115-20টার ভিতরে মতো কোল্ড স্টোরেজ আছে আর কি। তাহলে সরকার যদি এই জায়গাটা বিএডিসি কে কিছু আরো আর্থিক সহায়তা দিয়ে কোল্ড স্টোরেজ, যেখানে আলু উৎপাদিত হয় সেখানে কোল্ড স্টোরেজ আরো বাড়িয়ে দিল আর কি, বাড়িয়ে দিল যাতে ওই জায়গায় কৃষকরা সরকারি রেটে যাতে তারা আলু রাখতে পারে। উৎপাদনের সঙ্গে দামের সামঞ্জস্য থাকলে উপকৃত হবে কৃষক ও ক্রেতা, বলছেন কৃষি গবেষকরা। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে কোনো কারণ ছাড়াই লাগামহীন পেঁয়াজের বাজার। উৎপাদন খরচের চেয়ে অন্তত 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে দেশের বাজারে। মাঠ পর্যায়ে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে পারলে দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো সম্ভব, বলছেন কৃষক ও গবেষকরা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফিরদৌসের বিশেষ প্রতিবেদন। আগে যেভাবে আবাদ হয়েছিল, আমার মনে হয় এভাবে আবাদ হলে বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশে খায়াও আমরা বিদেশে দিব। সরকার সহযোগিতা করলে, ভালো মানের বীজ পাইলে অবশ্যই পেঁয়াজের আবাদ বাংলাদেশে বাড়বে। সাভারের ভাকুরতা ইউনিয়নের কৃষক ইউনুস আলী এভাবেই মোহনা টেলিভিশনের ক্যামেরায় পেঁয়াজ সংকট নিয়ে নিজের মতামত তুলে ধরেন। মাঠে কাজ করা চাষিরা তাদের বক্তব্যে তুলে ধরেন তাদের অসহায়ত্ব। সবটার দাম বেশি, এই জন্য আমাদের খরচা যা যায় ওই খরচা আর উঠে না। এর লেগে আমরা পেঁয়াজ বুনাই বাদ দিছি। বাজারে আমরা খুচরা মূল্য 20 টাকা করে বেশি। নতুন মেডিসিন ওষুধ দিতে দিতে পানি দিতে দিতে দেয় কত কত, যেটা আল্লাহ দেয় সেটা টাকা, ওটা যদি একটু ত্রুটি হইলো এই মেহনত করতে সেটা শেষ। আর বাজারে এসে অসহায় ক্রেতার প্রশ্ন, কৃষি প্রধান দেশে পেঁয়াজ কেন কেজিতে 120 টাকায় কিনতে হয়? নিতেই পারতেছি, 3 দিন ধরে ঘুরতেছি, মানে কোথাও একটু যে কমে যে নেব পারতেছি না। হাফ কেজি পেঁয়াজ কিনছি 60 টাকা, 120 টাকা কেজি। একজন কৃষক তো মানে ন্যায্য মূল্য পাচ্ছে না, মাঝখান থেকে অনেকেই টাকা পেয়ে যাচ্ছে। এখন এখানে গভর্নমেন্টের অনেক কিছু করার আছে। শীতকালীন পেঁয়াজ চাষে উৎপাদন খরচ 25 টাকা আর গ্রীষ্মকালে 34 টাকা, এবং দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 লাখ টন। চাষিকে যদি আমরা বেনিফিট দিতে না পারি, মানে উৎসাহ দিতে না পারি, তাহলে আমাদের এই ক্রাইসিস কোনোদিনের সমাধান হবে না। চাষিকে ভর্তুকি দেওয়ার কোনো দরকার নেই। চাষিকে শুধুমাত্র কনফার্ম করতে হবে যে তোমার প্রোডাকশান কস্ট হচ্ছে যেটা পড়বে, এখান থেকে তোমার ফিক্সড রেট হচ্ছে যে 25 টাকা। তাহলে চাষি কিন্তু লস পাচ্ছে না। চাষি কিন্তু নিশ্চিত জমিতে সে হলো যে চেষ্টা করবে যে বেশি পরিমাণ ফলন দেওয়ার জন্য। পেঁয়াজ সংরক্ষণের আধুনিক পদ্ধতি, কৃষকদের প্রশিক্ষণ দেয়া, অন্য ফসলের সঙ্গে চাষ করতে কৃষকদের উৎসাহ দেয়া এবং উন্নত বীজ সরবরাহ করা গেলে পেঁয়াজে কয়েক বছরের মধ্যেই স্বয়ংসম্পূর্ণ হতে পারবে দেশ। 2টা পর্যায়ে যাইতে হবে। এক, সরকারি কিছু স্টোরেজ সিস্টেম করতে হবে, আর যারা হলো যে প্রাইভেট সেক্টর আছে তারা কিছু এখানে স্টোরেজ সিস্টেম করলে, তো 2 জনে মিলে যদি একটা রেট ফিক্সড করা থাকে যে না এই রেটে চাষির কাছ থেকে আমরা পাবো, সেটা সরকারও কিনতে পারে, আবার প্রাইভেট সেক্টরও কিনতে পারে। পেঁয়াজ আমদানি না করে উৎপাদন সমন্বয় ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে দেশীয় পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো সম্ভব, বলছেন কৃষি গবেষকরা। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ইস্তফা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। গত বছরের 4 নভেম্বর 29তম উপাচার্য হিসেবে নিয়োগ পান মাকসুদ কামাল। এছাড়া 7টি আবাসিক হলের প্রভোস্টও পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ আসকারিও পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানের জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সঞ্জিতা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ, সৈয়দ রিফাত আহমেদকে দায়িত্ব দিলেন রাষ্ট্রপতি।
আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, রংপুরে ডক্টর ইউনূস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করার প্রত্যয়। মন্থর অর্থনীতি গতিশীল করাই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। গণ আন্দোলন দমনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আশ্বাস। এবং সংখ্যালঘু নির্যাতনে বিএনপি জড়িত নয় বললেন ফখরুল। অনুপ্রবেশকারীদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।